আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপর আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমাদের সকলেরই টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে এবং অনেক জায়গায় ইতিমধ্যে টেস্ট পরীক্ষার রেজাল্টও দিয়ে দিয়েছে। তো তোমাদের কার কেমন রেজাল্ট হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এবং তোমাদের যেহেতু টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন সকলের মাথায় হচ্ছে ফাইনাল পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা কাজ করতেছে। তোমাদের সেই দুশ্চিন্তা কিছুটা দূর করার জন্য আমি কিন্তু সকল সাবজেক্টের ফাইনাল সাজেশন ধারাবাহিকভাবে আপলোড করতেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে ইতিহাস বিষয়ের একটি ফাইনাল সাজেশন দেব। তোমাদের যারা আর্টসে আছো, আর্টসের গ্রুপের ভিতরে কিন্তু গ্রুপ সাবজেক্টগুলো একটু ক্রিটিক্যাল। আমরা কিন্তু বাংলায় কিছু এরকম প্রবাদ বাক্য শুনে থাকি যে ইতিহাসে পাতিহাস, ভূগোলেতে গোল, অর্থাৎ এই সাবজেক্টগুলো একটু ক্রিটিক্যাল হয়ে থাকে, অর্থাৎ কারণ অনেক প্রশ্ন, অনেক হচ্ছে কাহিনী, হ্যাঁ, অনেক সাল, এগুলো মুখস্থ করতে হয়। তো এই সাবজেক্টগুলো দিন শেষে A+ ধরে রাখাটা খুবই কষ্টসাধ্য হয়। তো কিছু জিনিস যদি তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু এই সাবজেক্টে খুব ইজিলি তোমাদের হচ্ছে কাঙ্ক্ষিত যে A+টা সেটা অর্জন করতে পারবে। সেগুলো কি কি? সেটা হলো প্রথমত তোমাদের একটা সঠিক সাজেশন দরকারের জন্য, ঠিক আছে? এবং দ্বিতীয়ত হচ্ছে একটা সঠিক প্রপার গাইডলাইন পড়াশোনার জন্য, যে সময়টুকু আছে তোমাদের সামনে সেই সময়টুকু কিভাবে কাজে খাটালে তোমরা ভালো রেজাল্ট করবে সেরকম একটা গাইডলাইন। সাথে হচ্ছে MCQ নিয়ে একটা দুশ্চিন্তা থাকে, সেই MCQতে কিভাবে কি ভালো করা যায় সে বিষয়টা নিয়ে তোমাদের একটু জানা দরকার। তো আজকের এই ভিডিওতে এই তিনটা বিষয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের একটা প্রপারলি সঠিক একটা সাজেশন দেব, যাতে করে তোমরা তোমাদের যে 7টা সৃজনশীল সেই 7টা সৃজনশীল 100% কমন পাও, এবং সেই সাজেশনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে পড়াশোনার গাইডলাইন দরকার সেই গাইডলাইনটা দিব। সাথে শেষে MCQ নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের আমি সবসময় যে জিনিসটা বুঝাই যে তোমাদের প্রশ্ন আসে কয়টা, তোমাদের প্রশ্ন আসে কিন্তু 11টা, ঠিক আছে? 11টা প্রশ্ন আসে, অ্যান্সার দিতে হয় 7টা। তো তোমার 7টা প্রশ্নের জন্য ফাইট করতে হবে 15টা অধ্যায়ের সাথে। তো তুমি যদি 15টা অধ্যায় পড়ে তুমি হচ্ছে 7টা সৃজনশীল কমন আনার চেষ্টা করো, তুমি কমন পাবা 100% শিওর। তুমি 15টা অধ্যায় বলে 7টা সৃজনশীল 100% কমন পাবা। কিন্তু এইখানে যে সমস্যাটা হয় সেটা হলো তুমি ওই প্রশ্নগুলো লেখার সময় তোমার প্রশ্নের গুণগত মানটা ঠিক থাকে না, এবং দিন শেষে তুমি হচ্ছে রেজাল্টটা খারাপ করো। কেন গুণগত মান ঠিক থাকে না? কারণ হচ্ছে তুমি যখন 15টা অধ্যায় পড়তে যাবা তখন তোমার ভিতরে অনেক বিস্তৃত একটা পড়াশোনা তৈরি হয়ে যাবে, এবং সেখান থেকে তুমি যখন প্রশ্নের অ্যান্সারগুলো করতে যাবা খুব সুন্দরভাবে প্রশ্নটা লিখতে পারবে না, কারণ হচ্ছে তোমার অনেক কিছু ঘোলাই যাবে। সো এই জন্য তোমার নির্দিষ্ট কিছু অধ্যায় ফিক্সড করতে হবে, এবং সেই অধ্যায়গুলোকে সৃজনশীল প্রশ্নের জন্য টার্গেট করে আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে, যাতে করে তোমার যে 7টা সৃজনশীল লিখতে হবে সেই 7টা সৃজনশীল জন্য তুমি খুব সুন্দরভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারো। তাহলে এই জন্য কি করা উচিত? এই জন্য তোমাদের আমি সবসময় চেষ্টা করি যে যেই অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, যে অধ্যায়গুলো থেকে তোমার হচ্ছে মাস্ট প্রশ্ন আসে বা হচ্ছে প্রশ্ন আসার সম্ভাবনা সবসময় বেশি থাকে, সেই অধ্যায়গুলোকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং তাতে করে হয় কি, তোমার হচ্ছে নিজের সাজেশনটা নিজেও তৈরি করতে পারবে, সাথে আমি তোমাদের জন্য একটা সাজেশন দিবই। সো তোমাদের এজন্য বলবো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো, কারণ তুমি যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে না দেখো, তোমার কাছে হয়তো সাজেশনটা পাওয়ার পরে মনে হতে পারে আমার ভিডিওটা এখন স্কিপ করা উচিত, বা তুমি সাজেশনটা পেয়ে গেছো, ইটস এনাফ। আমি বলবো ভুলে আছো, কারণ প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু বার্তা তোমাদের থাকে, এবং সেই বার্তাগুলো তোমাদের আসলে সামনের দিকে আগাই নিতে অনেক সহায়তা করবে। এবং তোমার পুরো ভিডিওটায় হয়তো 10 মিনিট সময় তোমার লস হতে পারে, কিন্তু 10টা মিনিট সময় যদি তুমি লস করে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমার হচ্ছে পরবর্তী কিভাবে কি পড়াশোনা করতে হবে, এই সাবজেক্টে কিভাবে কি উন্নতি করতে হবে, কোনো একটা কথা তোমার জীবনের লাইফকে বা হচ্ছে তোমার পড়াশোনার মোড়কে ঘুরাই দিতে পারে। সো অবশ্যই সবাইকে বলবো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার। দেখো, তোমাদের যে অধ্যায় 15টা আছে এর ভিতর প্রথম যে অধ্যায়টা আছে ইতিহাসের পরিচিতি, এই অধ্যায়টা থেকে মাঝে মধ্যে দেখা যায় প্রশ্ন আসে, আবার মাঝে মধ্যে অনেক সময় আসে না। তার মানে বোঝাই যাচ্ছে অধ্যায়টা গুরুত্বের দিক থেকে বেশি একটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? এরপরে যে অধ্যায়টা আছে বিশ্ব সভ্যতা, এখান থেকে প্রায় বোর্ডে একটা প্রশ্ন থাকে। তোমার হচ্ছে প্রাচীন বাংলার জনপদ খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা থেকে প্রায় সময় একটা প্রশ্ন থাকে। অর্থাৎ এগুলো থেকে প্রশ্ন বেশি থাকে সকল বোর্ডেই, এবং প্রতি বছরই দেখা যায় ঘুরিয়ে ফিরে আসতেই আছে এসব অধ্যায় দিয়ে, ঠিক আছে? চতুর্থ যে অধ্যায়টা আছে এটা আসলে তেমন একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য আমি বলবো না, কারণ প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, এটা স্কিপ করতে পারো এই অধ্যায়টা। এরপর হচ্ছে তোমার
প্রাচীন বাংলার সামাজিক যে অর্থনৈতিক সাংস্কৃতিক মানে তোমার হচ্ছে ইতিহাস আছে, এখানে ইতিহাস আছে, সেটা থেকে তোমার হচ্ছে প্রায় সময় একটা প্রশ্ন থাকে, অর্থাৎ এটা থেকে একটা প্রশ্ন থাকে। তারপরে মধ্যযুগ নিয়ে দেখো 6 এবং 7, 6 এবং 7 অধ্যায় পড়লে আমি বলবো 2টা অধ্যায় পড়বা, কারণ এখান থেকে 2টা প্রশ্ন হবে শিওর, এবং 2টা প্রশ্ন 2টা অধ্যায়ের সংমিশ্রণ হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ 7 অধ্যায় এবং 8 অধ্যায়, এই 2টা অধ্যায় থেকে 2টা প্রশ্ন থাকবে, ঠিক আছে। এই 2টা অধ্যায় থেকে 2টা প্রশ্ন থাকবে, এবং এই 2টা অধ্যায়ের সমন্বয়ে অনেক সময় প্রশ্ন হয়। তো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা পড়তে যাবে না, তোমরা অবশ্যই এই 2টা অধ্যায়কেই পড়বা, পড়লে 2টা অধ্যায়কেই পড়তে হবে। এবং তোমরা দেখো 8 অধ্যায় এবং হচ্ছে 9 অধ্যায়, 2টাই হচ্ছে ইংরেজ শাসনামল, বাংলা ইংরেজ শাসনামল বাংলায়, ঠিক আছে। বাংলায় ইংরেজ শাসনামল এবং এর সূচনা পর্ব, এবং ইংরেজ শাসনামলে বাংলার নবজাগরণ এবং সংস্কার আন্দোলন। তো এই 2টা 8 অধ্যায় থেকে একটা থাকে এবং হচ্ছে 9 অধ্যায় থেকেও একটা থাকবে, কিন্তু অবশ্যই 8 এবং 9 পড়লে 2টাই একসাথে পড়বা, 8 এবং 9 2টাই একসাথে পড়বা, ঠিক আছে। এরপর হচ্ছে 10 নম্বর, 10 নম্বরে তোমাদের তেমন, হ্যাঁ 10 নম্বর ইম্পর্টেন্ট আছে তোমাদের, এখান থেকে একটা থাকে ইংরেজ শাসনামলে বাংলার, এই 3টা পড়লে আমি মনে করি 3টা অধ্যায় পড়া উচিত, 8, 9, 10 3টা অধ্যায় পড়া উচিত। তারপর হচ্ছে ভাষা আন্দোলন পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। সামরিক শাসন ও স্বাধিকার, এইটা বাদ দিতে পারো, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, এটা থেকে তেমন একটা প্রশ্ন আসে না। 70-এর নির্বাচন, এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা থেকে একটা পড়বা। তোমার শেখ মুজিবুর রহমান এর শাসন আমলকাল, এখন সবার মনে যে চিন্তা, আমার মনেও সেম চিন্তা। সো শেখ মুজিবুর নিয়ে প্রশ্ন না হওয়ার সম্ভাবনাই বেশি, সেই দিক বিবেচনা করে আমি এই অধ্যায়টাকে স্কিপ করতে বলবো তোমাদের। এই অধ্যায়টাকে গুরুত্বের দিক থেকে এখন আপাতত গুরুত্ব কম রাখতে পারো। আমি যখন টেস্টের আগে সাজেশন দিয়েছিলাম তখন কিন্তু এই অধ্যায়টাকে গুরুত্ব বেশি দিয়েছিলাম, কারণ এখান থেকে একটা প্রতি বছর প্রশ্ন থাকতো। তবে এখন মনে হয় যেটা তোমরা সবারই যেটা মতামত, আমারও তেমন মতামত, এটা থেকে হয়তো প্রশ্ন আসবে না। এবং সামরিক শাসন ও পরবর্তী ঘটনা প্রবাহ, এটা থেকে একটা প্রশ্ন থাকে। তাহলে দেখো আমাদের প্রশ্ন আসে কয়টা, 11টা। আমরা 11টা প্রশ্ন একটু খোঁজার চেষ্টা করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আমাদের 11টা প্রশ্নের প্যাটার্ন কিন্তু মোটামুটি সাজাইলাম, যে অধ্যায়গুলো থেকে বেশি আসে, ঠিক আছে। এখন কথা হলো তোমার সাজেশনটা কেমন হওয়া উচিত। দেখো তোমার 11টা অধ্যায় কোনটা কোনটা, 2 অধ্যায়, 3 অধ্যায়, আমি এটা একটু মুছে ফেলি। তোমাদের 2, 3, ঠিক আছে। তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 7, 8, তারপর হচ্ছে 9, 10, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 13, তারপর হচ্ছে 15। অর্থাৎ এই তোমাদের 11টা অধ্যায়। এই 11টা অধ্যায় যে তোমার পড়তে হবে এমনও কিন্তু না। তুমি যদি এই 11টা অধ্যায় থেকে 9টা অধ্যায়কেও খুব প্রপারলি ভালোভাবে কমপ্লিট করো, তাহলে তুমি 9টা অধ্যায় থেকেও 7টা সৃজনশীল 100% কমন পাবা। তুমি যদি মনে করো একদম অ্যাডভান্স লেভেলে তুমি হচ্ছে চিন্তা করো, তাহলে তুমি এই 11টা অধ্যায় পড়ো। যদি কারো এই অধ্যায় থেকে মনে করো কারো হচ্ছে 5 নম্বর অধ্যায়টা একটু জটিল মনে হচ্ছে, যে স্যার প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক যে ইতিহাসটা আছে এই অধ্যায়টা আমার কাছে কঠিন লাগে, তাকে বলবো তুমি 5 অধ্যায় বাদ দাও, এই অধ্যায়টা বাদ দাও। অথবা কারো কাছে মনে করো হচ্ছে 5 অধ্যায় সহজ আছে, সেটা তুমি পড়ো, কিন্তু তার কাছে মনে হচ্ছে যে না, আমার 70-এর নির্বাচন এবং হচ্ছে যে মুক্তিযুদ্ধের বিষয়টা আছে, এই অধ্যায়টা আমার কাছে কঠিন লাগে, তাহলে তুমি 5 অধ্যায়কে রাখো, তুমি 13 অধ্যায়কে বাদ দাও। বুঝতে পারছো? অর্থাৎ তুমি এখান থেকে আরো 2-1টা অধ্যায় তুমি নিজের মতো করে স্কিপ করে নিতে পারো, যে অধ্যায়টা তোমার কাছে কঠিন। আর যে অধ্যায়গুলো তোমার কাছে বাকিগুলো সহজ মনে হয় বা পড়া আছে, তুমি এই 11টার ভিতরে সেই অধ্যায়গুলোকে চুজ করো, এবং অবশ্যই 9টা কম অধ্যায়কে তুমি সাজেস্ট করবা না তোমার নিজের জন্য, অবশ্যই 9টার বেশি অধ্যায় তুমি রাখো। আর যদি কেউ পারো যে 11টা অধ্যায় আমি পড়বো, তুমি 11টা অধ্যায় পড়তে পারো, তাহলে তোমার জন্য বেস্ট অপরচুনিটি। এবং সেখানে তো তুমি যদি 11টা অধ্যায় পড়ো, সেখানে তো মানে মিনিমাম তুমি হচ্ছে 10টার উপরে কমন পাবা, অর্থাৎ 11টা কমন পাইতে পারো, 10টা তো মিনিমাম আসবেই কমন, ঠিক আছে। সো তোমার তো 10টা কমন দরকার নেই, তোমার দরকার হচ্ছে 7টা কমন। তো 7টা কমনের জন্য তুমি হচ্ছে 9টা পড়লেই এনাফ। এখন তুমি এই যে 11টা অধ্যায় আছে, এই 11টার ভিতরে কোন 9টা অধ্যায় পড়বা সেটা তুমি সাজেস্ট করবা, কারণ তোমার কাছে যদি 2-1টা অধ্যায় জটিল মনে হয় তুমি সেটাকে স্কিপ করতে পারো, এবং স্কিপ করে তোমার কাছে যে অধ্যায়গুলো সহজ মনে হয় তুমি সেই অধ্যায়গুলোকে এখান থেকে নিজের সাজেশনটা নিজে তৈরি করে নিতে পারো। আশা করি তোমাদের সাজেশনটা ক্লিয়ার। আর যদি কারো সদিচ্ছা থাকে যে আমি 11টা অধ্যায় পড়বো, তাহলে সে 11টা অধ্যায় পড়তে পারো, কোনো সমস্যা নাই। তো
এখন হলো এটা হলো তোমাদের ফাইনাল সাজেশন। এখন সাজেশন তো পেলাম, তোমাদের সামনে পরবর্তী যে দিনগুলো আছে, ভালো একটা সময় আছে, এপ্রিল মাসে পরীক্ষা, মাঝখানে প্রায় 3 মাসের মতো সময় পাচ্ছ। এই সময়টুকু কিভাবে কি কাজে লাগাবা? তোমার দেখো, তোমরা সকলেই টেস্ট পরীক্ষা দিয়েছো, কথাটা সবসময় আমি বলি। তো টেস্ট পরীক্ষা অবশ্যই নিজেকে যাচাই করার একটা সুযোগ হয়েছে। সেখানে তোমার এই বিষয়ে যে যে মানে অধ্যায় বলো বা যে বিষয় বলো, হ্যাঁ, যে টপিক বলো, যেখানে গ্যাপ আছে সেই জায়গাটা কিন্তু ফাইন্ড আউট করার একটা সুযোগ হয়েছে। সেই গ্যাপের জায়গাগুলোকে ইমপ্রুভ করো আগে, তারপরে প্রত্যেকটা অধ্যায়ের বেসিকটা একটু মাথায় রাখার চেষ্টা করো। কারণ এমসিকিউর জন্য কিন্তু কোনো সাজেশন হয় না, এমসিকিউর জন্য কিন্তু সকল বই পড়তে হবে। তো তোমার হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের বেসিকটা ক্লিয়ার করো। এরপরে তুমি হচ্ছে সাজেশনের যে কয়টা অধ্যায় তুমি পড়বা, সেই অধ্যায়গুলোর ক খ সৃজনশীল, তারপর হচ্ছে এমসিকিউ, A to Z এবং রিডিং একদম প্রপারলিভাবে কমপ্লিট করো। হ্যাঁ, কমপ্লিট করার পর তুমি হচ্ছে এইগুলোকে আবার হচ্ছে একটু রিভিশন দেওয়ার চেষ্টা করো, সাথে তোমার হচ্ছে বেশি বেশি মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। যত তুমি মডেল টেস্ট পরীক্ষা দিবা, তত তোমার ভিতর থেকে তোমার হচ্ছে পরীক্ষার যে বিষয়ে একটা ভয় থাকে, এই ভয়টা দূর হয়ে যাবে এবং দিন শেষে তুমি একটা ভালো রেজাল্ট করবে। সো তোমাকে কয়টা জিনিস মেনটেন করতে হবে? তোমার দুর্বলতা জায়গাগুলোকে আগে ইমপ্রুভ করতে হবে, প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লিয়ার করতে হবে, তোমার সাজেশনের যে অধ্যায়গুলো তোমরা সৃজনশীলের জন্য সাজেস্ট করেছো সেই অধ্যায়গুলোকে বেশি বেশি হচ্ছে পড়তে হবে এবং ওই অধ্যায়ের A to Z সব কিছু কমপ্লিট করতে হবে। সাথে হচ্ছে তোমার বেশি বেশি রিভিশন দিতে হবে এবং শেষে তোমার হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। এই বিষয়গুলোকে যদি মাথায় রেখে তুমি হচ্ছে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করো, তুমি এই সাবজেক্টে তোমার কাঙ্ক্ষিত যে প্লাস বা 90+ মার্কস তোমরা আশা করো সবাই, সেটা তোমরা অর্জন করতে পারবা। ঠিক আছে, এরপরে যে বিষয়টা থাকে সেটা হলো এমসিকিউ। এমসিকিউ নিয়ে সবারই একটা কোশ্চেন থাকে, কিভাবে ভালো করব। আর অনেকে তো এমসিকিউর সাজেশন চায়। আসলে এমসিকিউর কোনো সাজেশন হয় না, যদি কোথাও এমসিকিউর সাজেশন পাও সেটা যদি ফলো করো তাহলে খুব বিপদের মুখে পড়বা। কারণ এমসিকিউ নির্দিষ্ট কোনো অধ্যায় থেকে আসে না, এমসিকিউ যে কোনো জায়গা থেকে যে কোনো অধ্যায় থেকে আসতে পারে। সো এমসিকিউর কোনো সাজেশন হয় না। এমসিকিউতে ভালো করার কিছু উপায় আছে, সেই উপায়গুলোকে জাস্ট আমি সংক্ষেপে একটু বলি। সেটা হলো প্রত্যেকটা অধ্যায়ের, যেটা বললাম, বেসিক ক্লিয়ার থাকতে হবে। প্রত্যেকটা অধ্যায়ের রিডিংগুলোকে অবশ্যই একটু পড়তে হবে। তোমার প্রত্যেকটা অধ্যায়ের গাইড বা হচ্ছে নোটে যতগুলো এমসিকিউ আছে সেগুলোকে বুঝে বুঝে পড়তে হবে এবং সেগুলোকে বারবার রিভিশন দিতে হবে। রিভিশনের সাথে তোমার হচ্ছে বেশি বেশি মডেল টেস্ট এক্সাম দিতে হবে এমসিকিউর উপরে। তো এতে করে হবে কি, তোমার হচ্ছে যত তুমি মডেল টেস্ট এক্সাম দেবে এবং রিভিশন দেবে, তাতে করে তোমার হচ্ছে পরীক্ষার হলে শিওর হয়ে দাগানোর যে বিষয়টা থাকে সেটা তোমার ভিতরে অনেক পরিমাণে উন্নতি লাভ করবে এবং দিন শেষে তুমি পরীক্ষার হলে সঠিক অ্যান্সারটাই তুমি দাগাই আসতে পারবা। সো এই জিনিসগুলো যদি তুমি ফলো করো তাহলে অবশ্যই তুমি এমসিকিউতেও ভালো করবা এবং সেটার জন্য অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে। তুমি আজকে কথা শুনে 2 দিন পড়লা ঠিকভাবে, 3 দিনের দিন তোমার পড়াশোনা আবার গ্যাপ পড়ে গেল, তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে না। তুমি যদি ভালো করতে চাও অবশ্যই তোমাকে রেগুলারিটি মেনটেন করে তারপরে পরীক্ষার আগ পর্যন্ত এভাবে পড়াশোনা চালিয়ে যেতে হবে। সো যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সাজেশনটা ফলো করলে অনেক উপকৃত হবে এবং তোমাদের যে স্বপ্নের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা সবাই অর্জন করতে পারবা। তো সকলের প্রতি অনুরোধ, পড়াশোনায় কোনো গাফিলাতি করা যাবে না। নিজের পরিশ্রম এবং হচ্ছে অধ্যবসায় তোমাকে হচ্ছে তোমার সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। আর আমি জাস্ট মাত্র রাস্তা দেখাই দিলাম, সেই রাস্তায় হাঁটো এবং সেটা রেগুলারিটি মেনটেন করো। ঠিক আছে, সো আজকে পর্যন্তই। ধন্যবাদ সকলকে আবারও। আল্লাহ হাফেজ।